1890 সালে ব্রিটিশ ভারতের অধীনে সিকিমকে খুব গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে দেখা হতো, কারণ তৎকালীন তিব্বতে যাওয়ার পথ একমাত্র সিকিম হয়েই বেরোত। তো এই সময় ব্রিটিশ শাসকদের বহু ঊর্ধ্বতন অফিসার চাকরি থেকে অবসর নেওয়ার পর সিকিম জুড়ে বিভিন্ন জায়গায় নিজেদের মতন নিবাস বানিয়ে সেই অঞ্চলেই থাকতে শুরু করেন। তারপর কয়েক পুরুষ ধরে এরা এখানেই কাটান। এই রকমই একজন উচ্চপদস্থ ব্রিটিশ অফিসার স্যার উইলিয়াম রট কনজাং এর নিচে নদীর তীরে একটি মস্ত বড় বাড়ি তৈরি করে পরিবার সহ থাকতে শুরু করেন। এই রট সাহেবের 2 বা 3 পুরুষ পরের জেনারেশন আরান রটকে নিয়েই গোটা ঘটনা। আরান বিয়ে করেন পাহাড়েরই মেয়ে সিমরাকে। সিমরার পূর্ব পরিচয় আমি জানতে পারিনি, তবে এইটুকু জানতে পেরেছি সিমরা অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন ছিল। অগাধ বিশ্বাস ছিল মন্ত্র, তন্ত্র, ব্ল্যাক ম্যাজিকের উপর। আরানের চোখ ফাঁকি দিয়ে ও উইচক্রাফটও চর্চা করত। বিয়ের কিছুকাল পর সিমরা আর আরানের যমজ ছেলে মেয়ে হয়। তাদের নাম রাখা হয় আরিনা টমাস। পূর্বপুরুষদের রেখে যাওয়া টাকায় আরানের কোনোদিন অর্থের অভাব হয়নি। বিরাট বড় বাড়িতে এই 4 জন ছাড়াও ছিল গ্রামেরই এক ভারতীয় কাজের মহিলা। কালচক্রের নিয়মে সময় মেনে বইতে লাগলো। ছেলেমেয়েরাও বড় হতে লাগলো ধীরে ধীরে। সিমরা প্রায় স্লো পয়জনিং করে একটু একটু করে তন্ত্র মন্ত্র কুসংস্কারগুলো ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে থাকে। সবকিছুই প্রায় ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকা এদের মাথার ওপরে হঠাৎ করেই যেন আকাশ ভেঙে পড়ে। নদীতে মাছ ধরতে গিয়ে শ্যাওলাওয়ালা পাথরে পিছলে গিয়ে মেরুদণ্ডে প্রচন্ড আঘাত পান আরান। তারপরই পক্ষাঘাতে আক্রান্ত হয়ে চিরকালের জন্য শয্যাশায়ী হতে হয় তাকে। ডাক্তার কবিরাজ যখন হাল ছেড়ে দিল, তখন সিমরা তন্ত্র মন্ত্র তাবিজ কবচে ভরিয়ে তুলল আরানকে। এতে অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। অকুল পাথরে 2 ছেলে মেয়েকে নিয়ে যখন উদ্ভ্রান্ত সিমরা কি করবে ভেবে উঠতে পারে না, ঠিক সেই সময় ওর কোনো গুরু ভাই ওর হাতে ডেভিলস বাইবেল তুলে দেয়। বিভিন্ন কাল্টের মাধ্যমে সে শয়তানের আরাধনা শুরু করে। বলা ভালো, অপ্রকৃতিস্থ হয়ে ওঠে সে। ছেলে মেয়েকেও সেই সব উপাচারে অংশ নিতে বাধ্য করে। এইসব উপাচার করতে করতে অনেক দিন যায়, কিন্তু শয়তানের তরফ থেকে কোনো সাড়া মেলে না। আশা যখন প্রায় নিভু নিভু, ঠিক এই সময় নরকের দরজা ডিঙিয়ে ওপারের একজন কয়েক মুহূর্তের জন্য এদিকে চলে আসেন। আর সেটা ছিল একজন লাখুন। কিন্তু এই কয়েক মুহূর্ত থেকেই সে সবচেয়ে বড় ষড়যন্ত্র করে ফেলে। সে এসে সিমরাকে শর্ত দেয় সে তার স্বামীকে সুস্থ করে দেবে, বদলে তাকেও তার হয়ে কিছু কাজ করতে হবে। আর সেই কাজটি হলো রিমোটিনেম অটেম ইনফিরমা, আর এটাই তাকে সাহায্য করা। কি? মিস্টার দত্ত অবাক হয়ে পলাশের মুখের দিকে তাকালেন। রিমোটিনেম অটেম ইনফিরমা, এটা আবার কি? রণজয় পলাশ আর মিস্টার দত্তর মুখের দিকে তাকালো। এটি একটি লাতিন শব্দ, যার বাংলা মানে হচ্ছে দুর্বলের অপসারণ। অন্ধকারেও মিস্টার দত্তের চোখে দুশ্চিন্তার কালো মেঘ। কিন্তু এখানে একটা টুইস্ট আসে। সিমরা বুঝতে পারে তার হাতে অমোঘ এক সুযোগ এসছে, আর সেটা আরানের জন্য ব্যয় করতে রাজি নয়। সে লাকুনের কাছে স্বামীর সুস্থতার বদলে ডাকিনী বিদ্যায় অজেয় হওয়ার প্রার্থনা করে, আর লাকুন রাজি হয়ে যায়। আমি জানি না লাকুন সিমরার থেকে এই জিনিসই কেন চেয়েছিল। সিমরা রাজি হয়ে যায়, কিন্তু ধূর্ত লাকুন শুধু সিমরার প্রতিশ্রুতিতে এত বড় কাজের দায়িত্ব দিয়ে দেবে এতটাও বোকা সে নয়। সে প্রতিশ্রুতি স্বরূপ সিমরার মেয়েকে বেছে নেয় ফ্রুই সাতানাস হিসেবে। অর্থাৎ যতদিন না পুরো প্রক্রিয়াটি সম্পাদন হচ্ছে, ততদিন সিমরার মেয়ে প্রত্যেক দিন শয়তানের ভোগ হিসেবে নিজেকে নিবেদন করবে। কোন জীবিত মানুষের ফ্রুই সাতানাস হিসেবে থাকাটা অত্যন্ত বিভৎসতার। শয়তানের ভোগ হওয়া সেই জীবিত মানুষ সব সময় পজেস থাকবে এবং নিজেকে যত নির্যাতন করবে ততই পুষ্ট হবে শয়তান, ততই সেই মানুষের উপর বাড়তে থাকবে শয়তানের প্রতিপত্তি। এরা নিজেরা মানুষ, কিন্তু শয়তানের ভোগ হিসেবে এদের নিজেদের কিছু অপক্ষমতা তৈরি হয় শয়তানের অনুকম্পায়। কি ধরনের নির্যাতন করে এরা নিজেকে? রণজয় বলল, অপরিষ্কার থাকা, দিনের পর দিন অনাহারে থাকা, ছেঁড়া পোশাক পরা, হাত পায়ের মাংস কাটা, নিজেই নিজেকে চাবুক মেরে রক্তাক্ত করা, এরা এগুলো যত করবে। মাঝখানে থামিয়ে দিয়ে প্রশ্ন করে, সিমরা রাজি হয়ে গেল নিজের মেয়ের এরকম ভয়ঙ্কর পরিণতির জন্য?
মিস্টার দত্ত অবাক কণ্ঠে প্রশ্নটা করতেই পলাশ বলে উঠল, ক্ষমতার লোভ বড়ই ছোঁয়াছে মিস্টার দত্ত, আর আমরা এটা জানি ডাকিনী তন্ত্রে কেউ কারো নয়, তাই ও রাজি হয়ে যায়। হয়তো ভেবেছিল ও খুব তাড়াতাড়ি পুরো প্রক্রিয়াটি শেষ করবে। তারপর রণজয় দুই চোখে বিস্ময়। তারপর লাখুন তাকে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেয় কি করতে হবে এবং জানায় এই প্রক্রিয়া শুরু করতে গেলে সবার আগে নরকের দ্বারের আগুন ভেঙে দিতে হবে, যাতে লাখুনেরা ওই জগৎ থেকে এসে এই জগতে সহজেই যাতায়াত করতে পারে। আর সে নির্বিঘ্নে এই জগতে এসে রেমোটিনেম অটেম ইনফিরমার প্রক্রিয়া শেষ করতে পারে। সিমরা দেরি না করে সেই মতন কাজ শুরু করে দেয়। সবার আগে সে উপাচারের জন্য নিজের স্থান নির্বাচন করে নিজেরই বাড়ির বেসমেন্টের ঘরটি। ঘরের মেঝেয় নিজের রক্ত দিয়ে একটা নকশা আঁকে, একটি বৃত্ত, আর সেই বৃত্তের চারিদিকে 4টি অর্ধবৃত্ত, রিমোটিনেম অটেম ইনফিরমায়ের চিহ্ন স্বরূপ। উপাচারের বিভিন্ন জিনিস সংগ্রহ করে একে একে সেখানেই সাজিয়ে রাখে। তারপর ধীরে ধীরে সুযোগ বুঝে সে গ্রামের 4 জন বাচ্চাকে অপহরণ করে হত্যা করে। তারপর সেই সব বাচ্চাদের হাড় থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে সেই বেসমেন্টের ঘরের মেঝেতে পুঁতে দেয় জারিত হওয়ার জন্য। শিশু হত্যা করার ফলে ঈশ্বরের পথের সম্পূর্ণ বিপরীতে চলে যায় এই পরিবার। তারপর একদিন রাতের আধারে গির্জার 4 কোণে সেই বাচ্চাদের মাংস চামড়া ছাড়ানো খড়টি পুঁতে পাপ বন্ধনে এই গির্জাকেই বেড়ে ফেলে সে। এদিকে ইতিমধ্যে কনজাংয়ে 4 জন বাচ্চা হারিয়ে যাওয়ায় হুলুস্থুলু পড়ে যায় গ্রামে। সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। কাজের মহিলা কয়েকদিন ধরেই মালকিনের বদলে যাওয়া রকম সকম দেখছিল। সে এসে গ্রামে খবর দিতেই সকলের সন্দেহের তীর তার উপর এসে পড়ে যায়। সকলে যুক্তি করে সিমরাকে হাতে নাতে ধরবে আর অপরাধের শাস্তি দেবে। যেহেতু অপহৃত 4টি শিশুই হিন্দু ছিল, তাই স্বভাবতই গ্রামের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ আর হিংসা প্রকট হয়ে ওঠে। গ্রামের হিন্দু গোষ্ঠীর লোকজন ওত পেতে থাকে। এদিকে ধীরে ধীরে নরকদ্বার ভেঙে লাখুনকে বের করে আনার প্রক্রিয়াও শেষ ধাপের দিকে এগোয় সিমরা। এই শেষ ধাপটি ছিল গ্রামের মধ্যে থাকা অবশিষ্ট পবিত্র জিনিসকে অশুদ্ধ করে দেওয়া, আর সেটি হলো গ্রামেরই সিমেট্রি আর শ্মশান। এই প্রক্রিয়ায় বিশেষ কিছু মন্ত্রপাঠের সাহায্যে শিশুদের অবশিষ্ট হাড়কে কবরখানা শ্মশানভূমির মাটিতে পুঁতে দিতে হবে। তারপর উপাচার ভূমি অর্থাৎ সেই বেসমেন্টের ঘরে ফিরে এসে কিছু রিচুয়ালের মাধ্যমে যে কোনো একজনের নরবলি দিতে হবে। এই নরবলির পর 3 রাত্রি সেই স্থানে কারো যাওয়া চলবে না, কিন্তু 4র্থ রাত্রে উপাচার স্থল থেকে 3-এর অধিক নররক্তে ধুয়ে নরকদ্বারের আগল পুরোপুরি খুলে দিতে হবে। পুরো প্রক্রিয়া করতে হবে সঙ্গোপনে। সিমরা মনে করেছিল শ্মশান আর সিমেট্রির কাজ শেষ হলে প্রথম নরবলি হিসেবে বাড়ির পরিচারিকার বলি দেবে, কিন্তু কবরখানায় শিশুদের হাড় পুঁততে গিয়ে উন্মত্ত জনগণের হাতে ধরা পড়ে যায় সিমরা। প্রসঙ্গত এই ঘটনার টুকরো খণ্ডচিত্রগুলোই আমি সেদিন সিমেট্রিতে পা রেখে দেখতে পাই। প্রক্রিয়া শেষ অংশটি সে শেষ করতে না পেরে যায়, আর তখন ভেঙে লাখুন আর বেরিয়ে আসতে পারে না। গ্রামের লোকেরা যখন তার বাড়ির ওপর হামলা করে, ওরা বেসমেন্টের ঘরে সিমরার জ্বলন্ত মৃতদেহ খুঁজে পায়। গ্রামবাসীরা ডাকিনীকে জীবন্ত না পেয়ে তার বাড়ির থেকে টেনে বের করে আনে তার অসুস্থ স্বামীকে। আরানের হাত ধরেই সিমরা এই গ্রামে এসেছিল। সেই অজুহাতে লোকেরা ওকেই গির্জার মধ্যে পুড়িয়ে মারে। বিপদ আন্দাজ করে ছেলে আগে ভাগে বোনকে নিয়ে জঙ্গলের পথে এলাকা থেকে পালায়। আর একটু আগে যে তোর ওপর হামলা করেছিল সে সম্ভবত সিমরারই পোজেসড হওয়া মেয়ে আরিনা। তার মানে সেদিন পর্যটক একলা আসেনি, তার সাথে ছিল আরো কেউ। কিন্তু পাদ্রী সাহেব তো তার বোনের কথা বললেননি, তাই না? রণজয় অবাক হয়ে পলাশের দিকে তাকালো। গির্জার বাইরে টর্চের আলো জ্বালিয়ে অনেকক্ষণ ওরা দাঁড়িয়ে আছে। রাত যত বাড়ছে কনকনে ঠান্ডা হাওয়া আর কুয়াশার আস্তরণ ততই বাড়ছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। গির্জার সামনে অন্ধকার নির্জন পরিত্যক্ত বাড়িগুলোর দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে বিড়বিড় করে বলে উঠল পলাশ, সেই পর্যটক যার কথা ফাদার বলেছিলেন সে সিমরার ছেলে হলে সে ফিরে এলে মায়ের বাকি থাকা উপাচার শেষ করতে হতো তাকে। নরকদ্বার খুলল, কিন্তু নরবলির জন্য নিজেকেই নির্বাচন করলো, অথচ খাইসানকে ছেড়ে দিল। খাইসান ফিরে এলো পজেসড হয়ে। এসে গ্রামে এমন তাণ্ডব শুরু করলো যে 3 দিন পর গভীর রাতে তান্ত্রিক ডাকা হলো। ধরা যাক ওরা সকলে মিলে আবার খাইসানকে নিয়ে সেই বেসমেন্টের ঘরে গেল।
আর সেখানেই ধরা যাক প্রথম নরকদ্বার খুলে গিয়েছিল। কারণ শিউলিদের বাড়ি গিয়ে যখন আমি প্রথম লাখনকে দেখেছিলাম, তখন সাথে এও দেখেছিলাম একটি ছেলে একাধিক মৃতদেহ একটি গর্তে ফেলছে। কিন্তু এতগুলো কাজ বাকি থাকতে থাকতে পর্যটক নিজেকে বলি দিয়ে দিল। ব্যাপারটা কেমন একটা অদ্ভুত, তাই না? তোমাদের মনে যে প্রশ্ন আছে সেটা একমাত্র সেই বাড়িতে গেলেই জানা যাবে। মিস্টার দত্ত পলাশের দিকে তাকালেন। এমনও তো হতে পারে এখানকার মতন ওখানেও গেলে এবং সেখানে যাওয়ার পর ঘটনাগুলো ওই রকম ভাবে পরপর আবার দেখতে পেয়ে গেলে। তার জন্য আমাদের ফাদার ডিম্পু সাহায্য চাই, পলাশ বলে উঠল। ওই ঘরটি কোথায় সেটা তো আমরা ঠিক জানি। কথাটা শেষ হলো না, তার আগেই রণজয় আতঙ্কে পলাশের কাঁধ খামচে ধরল। পলাশ চমকে উঠে রণজয়ের দৃষ্টি অনুসরণ করতেই দেখল রণজয়ের হাতে জড়া টর্চ লাইটের উজ্জ্বল সাদা আলো অন্ধকার ভেদ করে ওদের থেকে হাত 50 দূরে গিয়ে পড়েছে। আর সেই উজ্জ্বল আলোর বৃত্তে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর শরীর। পলাশ এই প্রথম ভয়ঙ্করীকে দেখল। কি বিভৎস দেখতে এই জ্যান্ত পিশাচিনীকে! শয়তানের ভোগে জ্যান্ত নৈবেদ্য যে কতটা নির্মম, কতটা বিভৎস আর কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ এই মহিলা। মিস্টার দত্ত পাথর শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই ভয়ঙ্করীর দিকে। হয়তো ভাবার চেষ্টা করছেন এই ভয়ঙ্করীর আসল উদ্দেশ্য। মিস্টার দত্ত বিড়বিড় করে বলে উঠলেন, তোমরা তৈরি থেকো, এ কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে ফের ফিরে এসেছে। সাথে সাথে একটা ভয়ঙ্কর খিলখিলে হাসিতে ভরে গেল চতুর্দিক। হ্যাঁ, ওই ভয়ঙ্করী হাসছে, হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে, যেন ভারী কোনো মজার জিনিস দেখতে দেখেছে। তারপর হঠাৎ করে হাসি থামিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো ওদের দিকে। সেই খড় দৃষ্টিতে নরকের আভাস, সে দৃষ্টিতে প্রতিশোধের জ্বালা ধরানো আগুন। সেই ভয়ঙ্করী ডান হাতের তর্জনী তুলে ওদের তিনজনের দিকে নির্দেশ করে বলে উঠল, ভুল করেছিস, তোরা ভুল করেছিস। এখানে এসে তোরা কি ভেবেছিস কাল বৃত্তের কবল থেকে নিজেদের বাঁচাতে পারবি? পারবি না। নরকের প্রভু তোদের কাল বৃত্তের জালে বেঁধে ফেলেছেন, তাকে আটকানোর সাথী তোদের নেই। কালবৃত্ত, কালবৃত্ত নামটা ভীষণ চেনা চেনা লাগছে পলাশের, কিন্তু কিছুতেই মনে আসছে না কোথায় যেন পড়েছে, কোথায় যেন শুনেছে সেই শব্দটা। রণজয় প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, এমন সময় বিকট মাংস পচা গন্ধ বাতাস ভারী করে তাদের নাকে ধাক্কা মারল। একটা হিম শীতল ঠান্ডা হাওয়া হঠাৎ করেই বয়ে গেল ওদের কাঁপিয়ে। চমকে উঠল ওরা তিনজন। ও কিসের শব্দ বেরিয়ে আসছে অন্ধকার ঘরগুলোর থেকে? একাধিক হিস হিসে শব্দ বাতাস ছাপিয়ে যেন ওদের কানে এসে ধাক্কা মারছে। রণজয় টর্চের আলো ফেললো ঘরগুলোর দিকে। ও কি, একাধিক কালো ধোঁয়ার কুণ্ডুলি ধীরে ধীরে প্রত্যেকটা ঘরের ভেতর পাক কাটছে। রণজয় পলাশের দিকে তাকালো। পলাশের চোয়াল শক্ত হয়ে উঠেছে অজান্তেই। সাথে সাথে জ্বলন্ত টর্চখানা মাটিতে নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ালো রণজয়। ওদিকে কালো ধোঁয়ার কুণ্ডুলিগুলো ঘর থেকে বেরিয়ে এসে ওদের বৃত্তাকারে ঘিরে ধরল অচিরেই। পলাশ এক মুহূর্ত দেরি না করে বীজ মন্ত্র স্মরণ করার চেষ্টা করলো। কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার পর সে নিজে খানিকটা দুর্বল হয়ে পড়েছে। গুরু প্রদত্ত বীজ মন্ত্রই পারে এই মুহূর্তে তার অন্তঃশক্তিগুলোকে জাগরিত করতে। কিন্তু এ কি? চোখ বন্ধ করে সে যতই মন্ত্র স্মরণ করার চেষ্টা করছে ততই ভুলে যাচ্ছে এক একটা মন্ত্র। ভয় পেয়ে সে সাথে সাথে রণজয়ের দিকে তাকালো। রণজয় বিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে আছে। আমি আমার বীজ মন্ত্র মনে করতে পারছি না পলাশ, প্রায় আর্তনাদ করার ভঙ্গিতে চেঁচিয়ে উঠল রণজয়। পলাশ বুঝলো এক ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছে ওদের সাথে। কেউ ওদের স্মৃতির পাতা থেকে মায়াবী ইরেজার দিয়ে মুছে দিয়েছে সব পরিচিত মন্ত্র। আবার সেই ভয়ঙ্করী রক্ত জল করা ভঙ্গিতে হেসে উঠল। মনে পড়ছে না, মনে পড়ছে না তো সেই মন্ত্রগুলো? মরবে কি করে রে? আমি যে সব মন্ত্র তোদের মাথার ভিতর থেকে মুছে দিয়েছি। শয়তানের ভোগের ক্ষমতা কম ভেবেছিস? শিউরে উঠল দুজনে। এবার এবার কি হবে? ওদিকে যে ধোঁয়ার কুণ্ডলী ওদের ঘিরে ধরেছিল সেগুলো ধীরে ধীরে মানুষের শরীরে অবয়ব নিচ্ছে। এইসব মানুষদের একই রকম দেখতে, মাথা ন্যাড়া, নখ উপড়ানো, সারা শরীরের চামড়া ঝলসানো,
চোখের দৃষ্টিতে শীতল ক্রূরতা। লাকুন এদের আত্মাকে পাঠিয়ে দিয়েছে ওদের শেষ করতে। এরা কানজাংয়ে গ্রামবাসী। এত জুন ওরা পারবে? এখন ওদের ভরসা একমাত্র মিস্টার দত্ত। Hail Mary, full of grace, the Lord is with thee. মিস্টার দত্ত শুরু করে দিয়েছেন আভে মারিয়া মন্ত্রপাঠ। কিন্তু একই মন্ত্রপাঠ করতে গিয়ে থেমে যাচ্ছেন। কেন উনি থেমে যাচ্ছেন? আমি ভুলে যাচ্ছি, আমারও মনে পড়ছে না। ফিসফিস করে বলে উঠলেন মিস্টার দত্ত। পলাশ দেখলো তার চোখে মুখে ভয়। বাইবেল, আপনার বাইবেলটা বার করুন ব্যাগের থেকে, বলে উঠল পলাশ। মিস্টার দত্ত তার ব্যাগ ঘাঁটতে শুরু করলেন। উফ, এত সময় নিচ্ছেন কেন উনি? ব্যাগ থেকে বইটা বার করতে এতক্ষণ লাগে? পলাশ উত্তেজিত হয়ে দাঁতে দাঁত পিষে বলল, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। এত সময় কি এরা দেবে? এরা যে সংখ্যায় প্রচুর। কে কে নেই এই দলে? গ্রামের বাচ্চা, পুরুষ, মহিলা, বুড়ো বুড়ি, যারা সকলেই উবে গিয়েছিল কোটপুরের মতন, তারা সবাই এসছে ওদের উপর হামলা করতে। খাইসান নরকদ্বার খুলে দিতে ঝাঁকে ঝাঁকে লাকুন বেরিয়ে এসেছিল সেই রাতে। সেই রাতেই লাকুন এদের দেহ থেকে আত্মা টেনে বের করে নিজেদের কাছে বন্দি করে রাখে। নিজেদের শক্তি বাড়িয়ে তোলে কত গুণ। বিনষ্ট হয় এদের নশ্বর দেহ। এখন বিপদ দেখে লাকুন ওদের উপর হামলা করতে এই সূক্ষ্ম দেহধারী আত্মাদের পাঠিয়েছে। কিন্তু এত আত্মাদের কিভাবে আটকাবে ওরা? এত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাওয়া শক্তি, পুনরুদ্ধারে মন্ত্র যে পলাশ আর রণজয় জানা নেই। ওদের শিক্ষা যে এখনো অসম্পূর্ণ। পলাশের কপালে ঘাম দেখা দিল। না, মিস্টার দত্ত ক্রমাগত ব্যাগের মধ্যে হাতেরে চলেছেন, কিন্তু কিছুতেই বাইবেল বের করে আনতে পারছেন না। কি করে তাহলে আটকানো যাবে এদের? এরা যে বড় ভয়ঙ্কর। না, এরা পূর্ণ নরক জীব। না আছে এদের কোনো দেহ, না আছে ওদের কোনো কিছু। আর ঠিক তখনই একটা বজ্রকণ্ঠ ঠিক যেন ওদের সামনে আকাশ বাতাস কাঁপিয়ে গর্জে উঠল। চমকে উঠল ওরা তিনজন। থমকে দাঁড়ালো সেই জীবন্ত আত্মার দল। একটা মন্ত্র পাঠ করতে এগিয়ে আসছে কেউ গ্রামের মাঝপথ ধরে। কালো পোশাকে ঢাকা সারা শরীর, এক হাতে লণ্ঠন। দূর থেকে মুখ বোঝা যাচ্ছে না। অজানা ভাষার মন্ত্রবন্ধনী ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে কানজাংয়ের বাতাসে। মন্ত্র পাঠ করতে করতে সেই আগন্তুক ওদের দিকে এগিয়ে আসছেন। এক পা করে এগোচ্ছেন, আর পাল্টে যাচ্ছে সেই মন্ত্রপাঠের সুর। এই মন্ত্রপাঠ এতক্ষণ প্রায় নির্লিপ্ত থাকা জীবন্ত প্রেতদের মধ্যে যেন বিষক্রিয়া শুরু করলো। হুড়োহুড়ি পড়ে গেল যেন ওদের মধ্যে। যে যেদিকে পারলো ছুটে পালিয়ে বাঁচলো যেন। একটা প্রবল হুড়োহুড়ি শুরু হলো জায়গাটা জুড়ে। দেখতে দেখতে ওরা একে একে বাতাসে মিলিয়ে যেতেই আগন্তুক ওদের একেবারে কাছে এসে উপস্থিত হলো। তিনি আর কেউ নন, স্বয়ং ফাদার ডেম্পো। অবাক হয়ে রণজয় পলাশকে দেখছেন, কিন্তু তিনি কিছু বলতে যাবেন এর আগেই কি একটা মনে পড়তেই পলাশ নিজের হাতের কবজিটা বাড়িয়ে প্রবল উত্তেজনায় চিৎকার করে বলে উঠল, মনে পড়েছে, মনে পড়েছে রণ। কালবৃত্ত মানে কি? এই চিহ্নের মানে কি? রিমোটিনে মচে ইনফেরমান মানে কি? সব মনে পড়ছে, সব সব। তুই ভাবতে পারবি না রণ, কত বড় ষড়যন্ত্র এটা।